2024 বাংলাদেশের ইতিহাসে যে বছরটি স্মরণীয় হয়ে থাকবে সেই বছরের শেষ দিনটিতে দাঁড়িয়ে আছি আমরা। এই বছরটিতে বাংলাদেশ মুক্তি পেয়েছে ফ্যাসিস্ট সরকার থেকে, বাঙালিরা ঘুরে দাঁড়াতে পেরেছে। সেই ঘুরে দাঁড়াবার বছর হিসেবেও হয়তো বাঙালিরা সবসময় 2024 সালটিকে স্মরণীয় করেই রাখতে চাইবেন। এই বছরটিতে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, আমরা প্রত্যাশার কতখানি আসলে বাস্তবায়ন করতে পারছি, কিংবা ভবিষ্যৎ নিয়ে নতুন এই বাংলাদেশের নতুন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা কি ভাবছি, বাংলাদেশকে আমরা কোথায় দেখতে চাই, সেই সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। বছরের শেষ দেশ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, আজকের এই দেশ সন্ধ্যায় আমাদের মুখোমুখি হয়েছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। মাহমুদুর রহমান মান্না, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের দেশ সন্ধ্যায়। প্রত্যাশা প্রাপ্তি কতটুকু, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। দীর্ঘ 16-17 বছর বাংলাদেশ ফ্যাসিস্ট সরকারের অধীনে ছিল এবং সেটি আপনারা আসলে খুব হারে হারে টের পেয়েছেন বললেও হয়তো আমার খুব একটা ভুল বলা হবে না। যেই ধরনের অত্যাচার কিংবা যেই ধরনের নির্যাতনের মধ্যে দিয়ে আপনারা গেছেন, 2024-এ এসে আমরা শেষ দিকে বা মাঝামাঝি সময় এসে সেখান থেকে আসলে ঘুরে দাঁড়াতে পেরেছি, কিংবা আমরা বের হয়ে আসবার এক ধরনের প্রচেষ্টা করেছি যেখানে আমরা যথেষ্ট সফল। প্রত্যাশা কতখানি ছিল আর এখন আসলে পরিবর্তিত বাংলাদেশে কি দেখছেন? প্রত্যাশাটা আকাশচুম্বী। আমি ধরেন অনেকগুলো বছর ধরেই তো রাজনীতি করছি, যুদ্ধ দেখেছি, ছিলাম, পরবর্তী যতগুলো আন্দোলন হয়েছে সব কিছুতে আমি ছিলাম। নিশ্চিতভাবেই যে মুক্তিযুদ্ধের সাথে কোনো কিছুর তুলনা হয় না, ওটা একটা আলাদা বিষয়। কিন্তু মুক্তিযুদ্ধেও মানুষের প্রত্যাশার বিষয়টা এরকম করে এক্সপোজ ছিল না। 15 বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে লাগাতার লড়াই করার পাশাপাশি এটা খেয়াল করতে হবে যে এই 15 বছরে জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে গেছিল, অর্থনীতি ধ্বংস হয়ে গেছিল, মানুষের মধ্যে সুসম্পর্ক, সংস্কৃতিগত মান, সদ্ব্যবহার, ভালোবাসা, প্রায় সমস্ত সুকুমার বৃত্তিগুলি লোপ পেয়েছিল। মানুষ প্রায় অতিষ্ঠ হয়েছিল। ওই রকম একটা অবস্থা থেকে মুক্তি চাই। আমি প্রায়ই বলি, ওই উগান্ডার সম্ভবত উগান্ডার ছেলেরা বা মেয়েরা সবাই মিলে ওই যে জেনজি বলি, যেটা আমরা জেনারেশন জি বা জেড যাই বলেন, তারা বলছিল এই ক্লান্তিকর, বিরক্তিকর, একঘেয়ে জীবনযাপনে আমরা অতিষ্ঠ হয়ে গেছি, আমরা এখন সাহস দেখাতে চাই। বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের সাধারণ মানুষ সেই সাহসটা 15 বছর পরে জুলাইয়ের মাঝামাঝি থেকে দেখাতে শুরু করেছে। এবং যেরকম করে মানুষ জীবন দিয়েছে, ধরেন আবু সাঈদ বা মুগ্ধ, আরও অনেকের নাম বলা যাবে, এদের এক একটা এক্সাম্পলের মতো। আমি যত ঘটনা দেখেছি, যত পড়েছি, আন্দোলনের জন্যে, মুক্তি লড়াই, জীবনদানের এই রকম প্রত্যয়ী আর আমি কোনো কাউকে দেখি যেটা আমি আবু সাঈদের বেলা দেখি। তো মানুষ কখন এরকম জায়গা যায়, যখন এক হলো যাপিত জীবনে সে বিতৃষ্ট হয়ে পড়ে, যেটার কোনো মানেই নেই, এর চেয়ে না থাকা ভালো, অথবা যে আশাবাদী হয় খুবই যে না, আমি একটা ভালো জীবন পেতে পারি যদি এখান থেকে মুক্তি পাই। তো আমি এটাও দেখেছি যে আপনারাও দেখেছেন, টিভিতে মিছিল যাচ্ছে, হয়তো বলছে সামনে পুলিশ আছে, গুলি করবে, বলছে না সামনে বাংলাদেশ, পেছনে মৃত্যু, এগিয়ে গেছে এবং মৃত্যুর সমস্ত দৃশ্যগুলো আমাদের চোখের সামনে আছে। শেষের দিকে এরকম হয়েছে যে শেখ হাসিনা একেবারে তখন উন্মাদ ক্ষমতার জন্যে, উনি আর্মি চিফকে বলেছেন, এয়ার চিফকে বলেছেন গুলি করতে থাকো, র্যান্ডম, আমি ক্ষমতা ছাড়ব না। তারা তাকে বলেছে এটা তার কোনো লাভ নেই, একজন মরে তো 10 জন দাঁড়িয়ে যায়, এই লড়াই কিভাবে করবে? এবং সেই জায়গাটিতে দাঁড়িয়ে আসলে আমরা নতুন প্রেক্ষাপটে কিন্তু পা রাখতে পেরেছি, নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেটি আসলে আমরা বলার চেষ্টা করি। আপনি মুক্তির কথা বলছিলেন, 2024-এর 5 আগস্টের আগে ঠিক যে ধরনের মুক্তির স্বাদ আমরা পেতে চেয়েছিলাম, আপনি কি মনে করছেন আজকে 2024-এর শেষ দিনটিতে দাঁড়িয়ে সেই মুক্তিটা আমরা পেয়েছি, সেই মুক্তির কাছাকাছি কি আমরা যেতে পেরেছি? আমি মনে করি কি জানেন, একটু আমাদের এটাও একটু পর্যালোচনা করা দরকার যে আমরা আসলে মুক্তি বলতে কি বুঝেছি। কমন মানুষ কিন্তু তার জীবন দিয়ে বোঝে, আমরা মধ্যবিত্ত, উচ্চবিত্ত, আমরা আমাদের মতো করে বুঝে নেওয়ার চেষ্টা করি, মেলানোর চেষ্টা করি। আমি কমন বিষয়টা বুঝি যে একটা ভালো দেশ হবে, অত্যাচার নির্যাতন থাকবে না, বৈষম্য থাকবে না, এরকম করে একজন আরেকজনের প্রতি লাঞ্ছনা থাকবে না, একটা সুন্দর বাঁচবার মতো দেশ। ওই যে শামসুর রহমানের কবিতা আছে না, এমন বাগান চাই আমরা কত অকপট ডাগরি, যেখানে ঘাসের উপর শুয়ে দিব্যি পা দুটো অকারণ নাড়তে পারবো, মাঝে মাঝে যেতে পারবো ফুলের কাছে, এইরকম একটা বসবাসযোগ্য উপভোগ্য একটা দেশ, একটা জীবন, এরকম অনেক বড় বলছি কথাটা, হয়তো এর ব্যাখ্যাগুলো অনেক বড়, কিন্তু সাধারণ মানুষ একটা হ্যাপি লাইফ চায়। ওই রকম যদি বলেন এইটা ঠিক
জাস্ট একটা চেঞ্জ ওভারের মধ্যে দিয়ে তারপরে 5 মাসের মধ্যেই আপনি মূল্যায়ন করে বলতে পারবেন যে কতখানি সাকসেসফুল হয়েছে। এইটা কিন্তু পুরোপুরি মূল্যায়ন হয়তো সম্ভব নয়, কিন্তু আমাদের ধারণা খানিকটা আসলে 5 মাস তো একটা দীর্ঘ সময়, একটা সরকারের কাজগুলো অন্তত দৃশ্যমান হতে পারতো, সেই দৃশ্যমানের জায়গাটি থেকে কতখানি গিয়েছে। যে ধরেন মানে অর্থনীতির কথা যদি বলেন তাহলে এখানে একটা খুব ব্যাপক গতি এসছে, এরকম আসেনি। আর অর্থনীতি যখন আপনি দেখেন মানে দৈনন্দিন যাপিত জীবনের কার্যক্রম প্রণালী, সেখানেও মানুষের মধ্যে কোনো কমফোর্ট আসেনি। এই শীতের কারণে কিছু শাকসবজির দাম কমেছে, বাকি সব জিনিসের দাম আগের মতোই আছে। আমাদের ইনভেস্টমেন্ট বলেনি, দেশীয় বলেন ফরেন ইনভেস্টমেন্ট বলেন, ব্যাংকগুলো ফাংশন করছে কিন্তু অ্যাক্টিভ বা প্রোঅ্যাক্টিভ তো হয়নি। ওগুলো সব যদি মেলান তাহলে ইকোনমির অবস্থাও খুব ভালো আমি বলবো না। আর পলিটিক্যাল ফিল্ডে এইটা মানে ডক্টর ইউনূস অবশ্য বলেন, আমি এটাও প্রায় বলি, ওনারা যারা যারা এই সরকার আছেন তারা তাদের পেশার জায়গাতে খুব সাকসেসফুল, কিন্তু এখন তারা যেখানে আসছেন সেই জায়গায় তাদের এক্সপিরিয়েন্সই নাই। ফলে তারা অনেক জায়গাতে এরকম ব্যর্থ হচ্ছেন, এরকম অযোগ্যতার পরিচয় দিচ্ছেন, এমন ধরনের দ্বন্দ্ব সংঘাতের মতো পরিস্থিতি তৈরি করছেন। যেহেতু আমাদের কাছে বিকল্প নেই, সরকার বলে রাগ করলেই কি এই সরকারের বিরোধিতা করলেই কি সরকার তো আর আরেকবার ইলেকশন করে ক্ষমতায় আসবে, তার ওরকম টার্গেট নাই। কিন্তু জবাবদিহিতার আওতায় তো আসার সুযোগ আছে, সেই জবাবদিহিতার আওতায় কি আমরা তাদেরকে আনতে পারছি? জবাবদিহিতার আওতায় আসার সুযোগ কিভাবে আছে? নেই তো। একজন মানুষ যদি বলেন তুমি আমাকে নিয়ে এসছো 1 বছর আমি যত ভালো কাজ করতে পারি করবো, আমার যে ক্যাপাসিটিতে আছে, না পারলে আমি তো চলে যাবো 1 বছর পরে, আমাকে তুমি কি শাস্তি দেবে নাকি? তাকে আপনি কি করতে পারেন? এই গভর্নমেন্টের বিহেভিয়ারটা অনেকটা এইরকম। যদি ধরেন একটা পার্টি গভর্নমেন্ট হতো, ডেফিনেটলি তার তো আনসারেবিলিটি অটোমেটিক থাকতো, তাকে আপনি বাধ্য করবার দরকার ছিল না, কোনো আইনের মধ্যে আনবার দরকার ছিল না। তার আবার পরে জনগণের কাছে যেতে হবে, তার পার্টিকে জিততে হবে, ভোট করতে হবে। এই গভর্নমেন্টেরই এগুলো কিছুই নেই। নির্বাচন ঘিরে আসলে যে ধরনের আলোচনা কিংবা সমালোচনা এখন আমরা শুনছি, সম্ভবত 2024-এ 5ই অগাস্টের পরে সবচাইতে বেশি শব্দ যেটি আমরা শুনেছি সেটি নির্বাচনকে ঘিরে, নির্বাচন নিয়ে সবচাইতে বেশি আলোচনা চলেছে। 2025-এর শেষ দিকে হোক কিংবা 2026-এর জুন নাগাদ আসলে নির্বাচন হোক, সেটি আমরা জানতে পেরেছি ইতিমধ্যে, যদি সুস্পষ্ট কোনো রূপরেখা এখনো পর্যন্ত আমরা পাইনি। আপনি কি মনে করছেন যে এই নির্বাচন আরো এগিয়ে নিয়ে আসা সম্ভব নাকি দরকার? এই প্রশ্নের জবাবও আমি দিলে মানাবে না, কারণ ইলেকশনটা একটা ভালো ইলেকশন হতে হবে, তো 9-6 মাস এত নয়। অনেকেই খুব তাড়াতাড়ি চাইছেন, অনেকে আবার বলছেন না এত তাড়াতাড়ি নয়, আর সংস্কার করি তারপরে ভোট। আমি মনে করি যে আমাদের একটা বেসিক মিনিমাম জায়গাতে যাওয়া দরকার। বিকজ আপনি টার্গেট অনেক হাই করে দিয়ে অনেক লম্বা সময় নিতে চাইলে তো হবে না। আপনি ওই বেয়ার মিনিমাম করবার জন্য আপনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন লাগবে ভালো। মানে আমি বলি যে তারা অন্তত পারফর্ম করুক, অ্যাক্টিভ থাকুক। তাদেরকে আমি যে জনবান্ধব পুলিশ, নির্বাচন বান্ধব গণতন্ত্রমুখী পুলিশ, ওইটা আমি চাচ্ছি যা এখনকার পরিস্থিতিতে, অরিজিনালি চাই। এখনকার চেয়ে আমি দেখছি যে লাভ নেই। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সেম থিং। ইলেকশন কমিশন 5 জনই ইলেকশন কমিশন আসলো, ওতে কিছু বদলায় না, কিন্তু এগুলো কোনোটাই সংস্কারের অংশ নয় যা চলছে। আর সচিবালয় যদি দেখেন, আমলাতন্ত্র যদি দেখেন, এটা একদম ফ্যাসিবাদের সমস্ত প্রতিচ্ছায়া ছায়া এটার মধ্যে আছে, অন্তত প্রচ্ছায়া তো তার মধ্যে আছেই। তো সেই পরিস্থিতি দেখে আমি কীরকম করে বলবো যে কতদিনে ঠিক করতে পারবেন? লতিফুর রহমান যখন দায়িত্ব নিলেন, উনি 6 ঘন্টা না 9 ঘন্টার মধ্যে এমন আমি নির্দেশ জারি করলেন যে প্রশাসন সোজা হয়ে গেল যে না, একে বাঁধতে হবে। কিন্তু এই গভর্নমেন্টের 5 মাস পরেও কেউ প্রশাসন তাকে যে কেয়ার করছে তাই তো মনে করছে। এখানে একটি প্রশ্ন, মানে এই সরকার আসলে অন্তর্বর্তীকালীন সরকার, তারা আসলে দাবি করছেন যে জনগণ কিংবা ছাত্র যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন তারাই এই সরকারকে নিয়োজিত করেছেন, দেশের রাষ্ট্রের এই দায়িত্ব দিয়েছেন। তারা তাহলে কেন কঠোর হতে পারছেন না? কেন ফ্যাসিবাদের যারা এখনো এই সরকারের ঘাপটি মেরে আছেন বা প্রশাসনে আসলে আছেন, তাদের সাথে কেন আমরা এখনো কঠোর হতে পারলাম না? মানে যারা এরকম করে বলেছেন না, তারা ঠিক কথা বলেনি। ঠিক কথা বলেনি কেন বলছি, যে তারা কিভাবে নিয়োগ করতে হবে। 20 দিনের আন্দোলন করবার কারণে তারা সরকার চালাবার কর্তৃত্ব পেয়ে গেল, ক্ষমতা পেয়ে গেল, তা তো আন্দোলনটা তো চলছে 15 বছর ধরে। সম্মিলিত ইচ্ছার প্রতীক একটা হওয়ার ব্যাপার ছিল। কিন্তু তারপরেও যেহেতু আওয়ামী লীগ চলে গেছে, তারা জায়গায় বিএনপি বা একটা পার্টিকে অটোমেটিক্যালি আনতে পারবেন না। তার মানে আপনাকে একটা থার্ড পজিশনে যেতেই হবে। যারাই করুক, যেভাবেই করুক, আমরা মেনে নিয়েছি। তারপর তারা যদি বলেন যে ওরা আমাদেরকে নিয়ে এসছে, ওভাবে না বলে তাদের কিন্তু বলা উচিত ছিল আমরা জনগণের এই আন্দোলনের এতদিনের ফসল, আমরা তাদের প্রতি দায়বদ্ধ, তাদের প্রতি আমাদের দায়িত্ব পালন করব, এরকম করে তারা একবারও বলেননি, এখনও বলেন না। এবং আমি মনে করি যে এটার মধ্যে এক ধরনের মনন বা মানুষ আপনি প্রকাশ পায়, যেটা থেকে দায়বদ্ধতার বিষয়ে আসি না। না হলে জিনিসের দাম বেড়েই যাচ্ছে, গভর্নমেন্ট তো কিছু করেনি, গভর্নমেন্টের কোনো অ্যাকশনে জিনিসের দাম কমেনি। একইভাবে
খুবই ব্যাপকভাবে বলা হয়েছে যে যারা আহত, যে যারা পঙ্গু হয়ে গেছে, আন্দোলনে এত বড় স্যাক্রিফাইস করেছে, তাদের জন্য কি করছেন, চিকিৎসাও ঠিকমতো করা হয়নি। দূরত্ব বাড়ছে, এটা আমরা অনেকটাই হয়তো স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সংলাপ হয়েছে, কিন্তু সংলাপের আসলে কোনো ফলপ্রসূ আমরা দৃশ্যমান তেমন কোনো কিছু দেখেছি বলে আমাদের এখনো পর্যন্ত আসলে সামনে নেই। সেই সাথে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যেভাবে আসলে দূরত্ব বাড়ছে, ঠিক একইভাবে আপনি কি মনে করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অগ্রসারী ভূমিকায় ছিলেন তাদের সাথেও একটি বড় দূরত্ব বাড়ছে কিনা? আপনি এখন যে প্রশ্নটা করেছেন, এই একটা প্রশ্ন আলোচনা করি, একটা টকশো শেষ হয়ে যেতে পারে, তাও শেষ হবে না। তারপরে আমি বলি বিষয়টা এরকম যে ওনারা প্রথম প্রশ্নটা করেছিলেন যে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হয়েছে। আমি বলছি এই প্রশ্নটা ঠিক হয় না। কেন? রাজনৈতিক দলের সাথে কোনো রাজনৈতিক সংলাপ তো হয়নি সরকারের। ইস্যুর ওপরে তারা ডেকেছেন কথা বলতে, 15ই আগস্ট, পূজা বা অন্য এরকম যা আছে, স্বাধীনতা দিবস, এই হামলা হতে পারে এদের উপরে, ভারতের যে আচরণ, এগুলোর উপরে। তো এগুলো তো ইস্যু ভিত্তিক আরো কথা বলেছি। এই কোনো কথার মধ্যেই যে ফ্যাসিবাদ থেকে এখন আমরা আসছি, কিভাবে গণতন্ত্রের উত্তরণ ঘটাবো সেই ব্যাপারে কথাবার্তা বলেন, সাজেশন বলেন, সেগুলো তারা বলেননি। তারা এগুলো তাদের মতো বলছেন এখন পর্যন্ত। আমাদের মতামতের ভিত্তিতে, মানে রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে কোনো কিছু করছেন তা না। আমরা বরঞ্চ বলি যে স্টেক হোল্ডার যারা, পলিটিক্যাল পার্টি বলেন, সোশ্যাল ফোর্সেস বলেন, তারা ওগুলোর মধ্যে খুঁজে খুঁজে পজিটিভটা বের করে সেটা ধরে এগোবার চেষ্টা করছেন। কিন্তু মতামত নিয়ে আসলে কাজ করবার কথা ছিল নাকি? সবাই একসাথে বসবেন, মতামত দিবেন, প্রত্যেকের মতামতকে গুরুত্ব দিয়ে আসলে কোনো সিদ্ধান্ত হবে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সবাই মিলে নেবেন, সেই ধরনের কথাই তো ছিল। এরকম যদি বলেন, এরকম কথা তো কারোর সাথে হয়নি, কিন্তু এটি হবার কথা গণতন্ত্রে, কিন্তু কথা কিছু হয়নি। এবং ডক্টর ইউনূস সাহেব নিজের মতো করে বলেছে, যখন আমাদের সাথে সংলাপ হয়েছে, আমাদের জোট গণতন্ত্র মঞ্চের সাথে, তখন আমি তাকে বলেছিলাম আপনি তো নিশ্চয়ই সংলাপ চাপিয়ে দিতে পারবেন, আপনি যেটা ঠিক মনে করেন চাপিয়ে দিতে পারবেন না, তাহলে আপনি কীভাবে করবেন? আমাদের তো সমাজ বহু বিভাজিত, মতের অনেক পার্থক্য আছে। উনি বলছেন সবার সাথে কথা বলবো, সবাই মিলে যেটা বলবে সেটা করব, যেটা মিলবে না সেটা আমি করবো না। এগুলোর ব্যাপারে পজিটিভ বলি। আর আপনি জানেন উনি হিজ এ সুইট টকার, ভালো বলেন, এবং তার কনসেপশন অন্তত সোশ্যাল চেঞ্জের ব্যাপারে জিনিসগুলো খারাপ নয়, কিন্তু পলিটিক্যাল যে সমস্ত ডিটিগ্রিটিস আছে এগুলো জানেন না। এটার মধ্যে যে সমস্ত আপনার বিভিন্ন জায়গাতে নট আছে, এগুলো সম্পর্কে উনি খুব বেশি অ্যাড্রেস করতে পারি সেরকম মনে হয় না। যেমন যে ছাত্রদের কথা বললেন না, ছাত্ররা এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এরা কি গভর্নমেন্টের পার্ট নাকি অ্যাপার্ট, তারা আজকে যেভাবে বক্তৃতা করেছে আমি পুরোটা শুনতে পারি। জি, মাহমুদুর রহমান মান্না, একটু আপনাকে থামাতে হচ্ছে। সচিবালয়ে আগুনের ঘটনা নিয়ে ব্রিফিং হচ্ছে, আমরা একটু সরাসরি যুক্ত হতে চাই সেই ব্রিফিং এ। জি, আমরা ঘোষণা দিই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের কোনো কোশ্চেন থাকলে দিন। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে তো না? আজকে ওনারা যখন কমিটি যখন তাদের ফাইনাল রিপোর্ট দেন, তার পুরো একটা ঘন্টা তাদের রিপোর্টটা শুনেছেন এবং শোনার পরে পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন তাদের ওয়ান্ডারফুল কাজ করার জন্য, এবং উনি তাদের কাছ থেকে লং টার্ম রিকমেন্ডেশন চেয়েছেন, যাতে ফাইনাল রিপোর্টে এই রিকমেন্ডেশন গুলো থাকে, যাতে সচিবালয়ে এইরকম কোনো ফায়ার আর জন্য না ঘটে, এবং সেটার জন্য যত রকমের ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থাগুলোর জন্য আমরা নিতে পারি। সে বিষয়ে উনি সবাইকে বলেছেন, এবং বিশেষজ্ঞ মন্ডলী স্যারকে জানিয়েছেন যে না, তারা তাদের ফাইনাল রিপোর্টে এই পুরো বিষয়গুলো থাকে। আমি সরকারি সচিবকে দিচ্ছি, আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমরা 3 থেকে 4টা কোশ্চেন নিব। উনি তো বলতেন এটার উপর উত্তর দিয়েছেন। আচ্ছা, মনির হোসেন যুগান্তর, কাকে কোশ্চেন করবেন বলবেন? প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সম্ভব হয়েছিল একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন এটা হল আপনারা বলছেন লুজ কালেকশন হচ্ছে, এই ধরনের কে দায়ী করবে? আপনারা কাউকে দায়ী করছেন কিনা? ক্ষয়ক্ষতির বিষয়ে স্বরাষ্ট্র সচিব বলবেন, আর লুজ কানেকশনের বিষয়ে আমাদের বাকুল আলী স্যার বলবেন। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ আমরা ইতিমধ্যে, যেহেতু এটা একটা ক্রাইম সিন ছিল, সেহেতু এর মধ্যে কাউকে প্রবেশ করতে দিইনি। ওখানে 6টা মন্ত্রণালয় কাজ করছে, ফলে এদেরকে ইন্ডিপেন্ডেন্টলি তাদের জিনিসগুলো করার জন্য বলা হয়েছে।
আর পিডব্লিউডির একটা টিম ইতিমধ্যে কাজ করছে ওখানে টু ফাইন্ড আউট যে ফিজিক্যালি বিল্ডিং এর কি কি ক্ষতি হয়েছে আর ইন্টারনাল ক্ষতি যেগুলো হয়েছে প্রত্যেকটা মন্ত্রণালয় সেগুলো আলাদাভাবে তৈরি করা হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে আমি বলতে পারবো না ঠিক কত, এটা আশা করছি হয়তো ফাইনাল রিপোর্ট যখন সাবমিট করব তখন হয়তো ইনশাআল্লাহ বলতে পারবো। এটা একটু পরে আগে উনি বলে নিই। লুজ কানেকশনের জন্য বেশ কিছু ব্যাপার বলতে হবে আমাকে। প্রথম হচ্ছে যখন আমরা একটা সকেট লাগাই, দিস ইজ এ লুজ কানেকশন। যখন আমরা তার জোড়া দেই, দিস ইজ লুজ কানেকশন। দুইটা আলাদাভাবে বলি। সকেটে যখন ঢুকাই, এই সকেটের অনেক সময় ম্যাচিং হয় না, তারপরে আমরা জোর করে ঢুকাই। 2 নম্বর হচ্ছে এই সকেট কয়েকবার ঢুকানোর পরে এটা লুজ হয়ে যায় তার ম্যাটেরিয়ালের গুণগত কারণে। আমাদের দেশে যে সকেট পয়েন্টগুলো পাওয়া যায় বিভিন্ন দামের, এই বিভিন্ন দামের কারণে এর কোয়ালিটি অ্যাসুরেন্স করা যায় না, যার জন্য সময়ে এগুলো লুজ হয়ে যায়। আমরা একই জিনিস যখন বারবার ব্যবহার করি, এটার একটা এইজিং এফেক্ট আছে, সময়ের সঙ্গে এর কোয়ালিটিটা খারাপ হতে থাকে। আমাদের এই জিনিসটা পরিবর্তন করা দরকার, যেটা আমরা করি না, যার জন্য আমরা অনেক সময় দেখাই যে সকেট ঢুকে গেলে একটা স্পার্ক আমরা দেখতে পাই। আমার মনে হয় আপনারা সবাই নিজেদের বাড়িতে যখন সকেট লাগান কোনো না কোনো সময় স্পার্কটা দেখেছেন। আর যেটা হচ্ছে কানেকশনে যেটা বলি আমরা, জোড়া দেওয়ার ব্যাপারটা বলি আমরা, এটা আমাদের ব্যক্তিগত চরিত্রের ব্যাপার আছে। নিয়ম অনুযায়ী একটা তারের জোড়াটা হওয়া উচিত জাংশন টু জাংশন, কিন্তু আমরা মাঝখানে 2টা তার জোড়া দিয়ে পেঁচাই, একটা ট্যাপ দিই। এটা একটা অনিয়ম, কিন্তু এটা আমরা করে অভ্যস্ত। অল্প সময়ের ক্ষেত্রে এটা চলে, কিন্তু দীর্ঘ সময়ের ক্ষেত্রে এই জাতীয় ট্যাপ পেঁচানোটা উচিত নয়। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ের আগুনের ঘটনা নিয়ে ব্রিফিং চলছে সেখানে। মাহমুদুর রহমান মান্না, আমরা আলোচনা করছিলাম ছাত্রদের সাথে আসলে রাজনৈতিক দলগুলোর এক ধরনের দ্বন্দ্ব তৈরি হচ্ছে নাকি আসলে তারা দূরে চলে যাচ্ছেন কোনো না কোনো ভাবে। মানে আমি আবার বলে, আপনি প্রশ্ন করেছেন, আগেও একরকম করে করেছিলেন। আজকে যদি আপনি তাদের বক্তৃতাগুলো ফলো করেন, তারা রাজনৈতিক দলগুলোর একটাই সমালোচনা করছে, সেটা হচ্ছে খুব তড়িঘড়ি করছে নির্বাচনের ব্যাপারে। তাও সব রাজনৈতিক দলই যে তড়িঘড়ি করে নির্বাচন চাচ্ছে তা না, কিন্তু সরকারের বিষয়ে তারা খুব বড় বড় অভিযোগ করেছে। এর মধ্যে আগে তো ধরেন প্রেসিডেন্টের নির্বাচন বা তাকে রেখে দেওয়া, তারপরে এখন এই যে আহতদের সুচিকিৎসা, যারা মারা গেছে তাদের যথাযোগ্য মর্যাদা দেওয়া, এখন পর্যন্ত প্রশাসন সহ সব জায়গাতে ফ্যাসিবাদের প্রেতাত্মা থাকা, এবং ডিক্লারেশন যে আগে তারা ভাবেই নেই, এটা একটা খুবই গর্হিত অপরাধ ইত্যাদি। মানে বেশি অনেক অভিযোগ আছে সরকারের বিরুদ্ধে। আমি এই জন্যই আপনাকে জিজ্ঞেস করছিলাম যে একটা ভাবেন তো, বা আমি সবাইকে এবারে দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকেও ভাববার জন্য বলি, এরা কি সরকারের অংশ নাকি বিরোধী দলের মতো? একটা আলাদা রাজনৈতিক দল তো নয়, এরা একবার এক একটা বলে তারা রাজনৈতিক দল করবে বলেছে, আবার বলছে যে তারা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। প্রেশার গ্রুপ আর রাজনৈতিক দল কিন্তু এক বিষয় নয়। প্রেশার গ্রুপ যখন করে তখন তার মানে তার কোনো ডেফিনিট পলিটিক্যাল গোল নাই, সে ইলেকশন করবে, ইয়ে করবে, এগুলো নাই। প্রেশার গ্রুপ যদি তারা ক্রিয়েট করে, আপনি কি মনে করছেন যে প্রেশার তারা এখন ক্রিয়েট করছেন সেটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, নাকি তাদেরকে একটু কোথাও না কোথাও গিয়ে তাদেরকে কোনো একটা লাইনের ভেতর থাকা প্রয়োজন ছিল? আমি আপনার এই উত্তরটি নিব। একটা বিরতির সময় হয়েছে, দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। সন্ধ্যা দেখছেন, মুখোমুখি হয়েছেন মাহমুদুর রহমান মান্না। মাহমুদুর রহমান মান্না, আমরা ছাত্রদের যে রাজনৈতিক দল আসছে সেটি নিয়ে অনেক আলোচনা শুনেছি। ছাত্রদের সাথে আসলে রাজনৈতিক দলগুলোর যেমন দূরত্ব বাড়ছে, তেমনি করে আসলে সাধারণ মানুষের ছাত্রদের প্রতি যেই ধরনের আবেগ ছিল সেটিও একটু দূরে সরে আসছে কিনা। আপনি নিজে দুইবার ডাকসুর ভিপি ছিলেন, অর্থাৎ ছাত্রদের সাথে কিংবা সাধারণ জনগণের সাথে আসলে একসাথে কাজ করার বিশাল বড় অভিজ্ঞতা আছে আপনার। আবার হঠকারী সিদ্ধান্ত নিলে কি হয় সেই অভিজ্ঞতাও আপনার রাজনৈতিক অভিজ্ঞতায় আছে। সেখান থেকে একটু জানতে চাই, এখন আসলে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা অনেক ধরনের হঠকারী সিদ্ধান্ত নিচ্ছেন কি? প্রথম কথা বলি, ধরেন যে এদের সম্পর্কে আমার বোঝারই শেষ হয়নি। যেভাবে শুরু হয়েছিল শেষ সেভাবে হয়নি। শুরু হয়েছিল কোটা দিয়ে, একদম এক দফাতে চলে গেছে খুব কুইকলি, এবং তার চাইতে দ্রুততম সময় বিজয় অর্জন করে ফেলেছে। এরা যে কি চায় সেটা ওই আন্দোলনের সময় কিন্তু বোঝা যায়নি। এখন আমরা বলছি যে আন্দোলনের মধ্যে থেকে দাবিটা উঠে এসছে নতুন বাংলাদেশের, কিন্তু কখনো নতুন বাংলাদেশের স্লোগান এরকম করে আসে নাই।
তারপরেও মানুষের অ্যাসপিরেশন তো বোঝা যায়, সেটা ধরে বলছি। সেই অ্যাসপিরেশনগুলো তারা ধারণ করছেন অথবা সেগুলো বুঝবার চেষ্টা করছেন, সে অনুযায়ী কথা বলবার চেষ্টা করছেন। বুঝতে হবে কি যে লড়াই যেটা ছিল প্রধানত ফ্যাসিবাদের বিরুদ্ধে, সে লড়াইটা তো শেষ। এরপরে এখন আপনার কনস্ট্রাকশনের টাইম। এই কনস্ট্রাকশনের টাইম মানে হচ্ছে এটা একটা ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ, কনস্ট্রাকটিভ একটা পারস্যুট, এবং আপনি এমন কিছু করবেন যাতে ভালো করে পুরো জাতিকে নিয়ে এই কাজে অগ্রসর হতে পারেন। কিন্তু ওদের র্যাডিক্যালিজমটাই আমি দেখে যাচ্ছে না, মানে, এবং তারা এক একজন এক এক রকমও বলছেন। যেমন ধরেন আজকেরও বক্তৃতা যদি শুনেন, সবগুলো যদি ভিডিও নিয়ে আসেন, দেখবেন যে ডিফারেন্সটা কতখানি, এবং তারা খুব স্পষ্টতই রাজনৈতিক দলগুলো আক্রমণ করছে। কি দূরত্ব বাড়ছে সেটি খুব স্পষ্ট। রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈষম্য বিরোধী ছাত্রদের এক ধরনের দূরত্ব বাড়ছে, সেটি কি আসলে রাজনৈতিক দলগুলো খানিকটা তাদেরকে নিয়ে চাপে আছেন? না, দূরত্ব বাড়ছে ধরেন, এগুলো তো আমরা ভদ্রতা করে বলছি না। কেন বলছি ভদ্রতা করে? আমার সাথে তাদের দূরত্ব নৈকট্য কিছুই হয়নি, দেখা হয়েছে, কথাও হয়েছে কিছু কিছু, কিন্তু তারা কি চায়, কিভাবে চায়, তারা কখনো বলেনি, আমরাও বলিনি। আমাদের সঙ্গে একবার জাতীয় নাগরিক কমিটি যেটা, তারা বসছিল, ছাত্র হয়তো বসছিল অন্যদের সাথে, তো এই বসার মধ্যে পুরো জিনিসটা এক্সচেঞ্জ হয়নি। বাকি পার্টিদের সঙ্গে কথা বলেছি, আমার জোটে যারা আছে তাদের সাথে কথা হয়নি। ইন্ডিভিজুয়ালি কেউ কেউ গেছেন, কথাবার্তা বলেছেন, সেইখানে তারা শুধু বলেছেন এই আমরা করতে চাই, এই করতে চাই। কিন্তু এখন কি করবেন? আপনি যে বৈষম্য বিরোধী ছাত্র বলছেন, এখন দেশের মধ্যে কত বৈষম্য আছে, সেই বৈষম্য চিহ্নিত করে কি তার কোনো বক্তব্য রেখেছে? রাখেনি। কিন্তু বৈষম্যের ব্যাপারগুলো নিয়ে ওই মানুষগুলো আমাদের কাছে আসছে, চাকরিতে, পেশাগত জায়গায়, বিভিন্ন রকম সুযোগ সুবিধার ক্ষেত্রে যে বৈষম্যটা বাস্তবেই আছে, সেগুলো নিয়ে আপনাকে কথা বলতে হবে, তবে তো এটা বৈষম্য বিরোধী আন্দোলন হবে। তারা সেরকম কিছু বলেনি। তারা নানান রকমের আহ্বান জানাচ্ছেন। আজকে 31 তারিখ, আজকেও একটি আহ্বান তারা জানিয়েছেন, যদিও সেখান থেকেও তারা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। সংবিধান পরিবর্তন করার কথা তারা বলেছেন। আপনি নিজে মুক্তিযুদ্ধ করেছেন, সংবিধান পরিবর্তন করে দিতে চাচ্ছেন তারা, সেটি আদৌ কতখানি সম্ভব? সেটির সাথে আদৌ আপনারা যারা আসলে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, আপনারা কোনোভাবে একমত কি? না, সংবিধান পরিবর্তন করা সম্ভব নয়। কেন? সবাই মিলে সংবিধান তো পরিবর্তন হতে পারে। আপনি সেকেন্ড রিপাবলিক করতে পারেন, থার্ড রিপাবলিক করতে পারেন, ফোর্থ রিপাবলিক করতে পারেন, পৃথিবীতে ওরকম ইতিহাস নজির আছে। কিন্তু আপনি যখন 72 সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, কবর দেওয়ার কথা বলেছেন তারা, মানে এটা এক ধরনের ঘৃণা বিদ্বেষ পড়া হচ্ছে। এরকম ঘৃণা বিদ্বেষের কি বিষয় আছে এটার মধ্যে? তাদেরকে স্পষ্ট করেছে এই কারণে ঘৃণার কথা বলি। আকবর আলী খান বহুবার এই কথা বলেছেন যে এই কনস্টিটিউশনের বড় ক্রাইসিস হচ্ছে এটা প্রধানমন্ত্রী একটা ডেমিগড বানিয়ে দিয়েছে, লাইক জার, লাইক দ্য মোগল এম্পায়ার। তার বিরুদ্ধে কিছু করা যায় না, তাদের কোনো জবাবদিহিতা নাই। এটার মধ্যে ডিসেন্ট্রালাইজেশনের স্পষ্ট কোনো জিনিসটাই। এগুলো আপনি একটা পজিটিভ কথা বললেন, সেগুলো চেঞ্জ করা উচিত। কীভাবে? তো এই সরকার যেটা ছিল গত আওয়ামী লীগের, তারা এসে আবার এমন একটা সংশোধনী করলো যে বেসিক সব যে প্রিন্সিপালস আমি কিছু জিনিস যুক্ত করলো। আপনি সংবিধানের এই জায়গাগুলো চেঞ্জই করতে পারবেন না। আপনি এরকম আকার ইঙ্গিতও যদি করতে চান, সেটাকে দেশদ্রোহিতা বলা হবে। এখন আপনি যদি বলেন ওই কারণে এটা ফেলে দেবো, এটা রাখবো না, আপনি বলতে পারেন। আর ইলিয়াস সাহেব প্রথম দিকে বলেছিলেন না আমি পুনর্লিখন করতে চাই, সবাই যখন বলেছেন পুরো কনস্টিটিউশন নতুন করে লিখবেন, উনি বলছেন এটা আমি একটা ধারণা বললাম, কারণ 1/3 অফ দি কনস্টিটিউশন তো আসলে রাখা যাবে না, কিন্তু বাকিগুলো অ্যাডজাস্টমেন্ট করে করা যায়, অ্যামেন্ডমেন্ট করে করা যায়, অ্যামেন্ডমেন্ট করে করা যায়। কেন? যখন আপনি 15th অ্যামেন্ডমেন্টে ওই সমস্ত ব্যারিয়ার তুলে দিল, এখন কনস্টিটিউশন ইজ অ্যামেন্ডেবল, এভরি ক্লজ, এভরি সাব ক্লজ, তাহলে আপনি সেটা করতে পারেন। ওরা ওই ধরনের বিতর্কগুলো করছে না, যেটা আমি অন্তত ছাত্রদের কাছেই প্রত্যাশা করি। আবার মাহমুদুর রহমান, এই সংবিধান অনেকভাবে কাটাছেঁড়া করা হয়েছে। যখন যে সরকার ক্ষমতা এসছেন, তারা তাদের মতন করে সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা করেছেন। এই সংস্কৃতি থেকেও তো বেরিয়ে আসার সময় এসছে, যাতে করে আসলে বাংলাদেশের মানুষ কিংবা বাংলাদেশ রাষ্ট্র নিয়ে যাতে আমরা ভাবতে পারি, সেরকম কোনো কিছু আসলে আমরা সেই ধরনের কোনো পদক্ষেপ কেন আমরা নিই? প্রথম কথা বলি যে ধরেন সংবিধান যখন সংশোধন করা হবে, তখন যারা ক্ষমতায় থাকবে তারা তো তাদের চিন্তার ভিত্তিতেই করবে, এটাকে আপনি দোষ দিতে পারবেন না। পৃথিবীর সব জায়গায় তাই হয়। কিন্তু আমাদের এখানে কি হয়েছে, শাসক গোষ্ঠী যখন পারছে না, তখন এমনকি পুরা কনস্টিটিউশনের ক্যারেক্টার চেঞ্জ করে ফেলেছে। ধরুন বাকশাল যখন করা হলো, এই কনস্টিটিউশন তো কোনো ডেমোক্রেটিক ক্যারেক্টারই রইল না, তো ওইটা করেছে ওই অর্থে। এবং তারপরে অনেকগুলো বিষয় আছে যেগুলোতে এই কথা বলাই যাবে যে কনস্টিটিউশনের ক্যারেক্টার চেঞ্জ করে ফেলেছে সরকার। এগুলো অভিযোগ মানে অন্য দলের ব্যাপারে দেওয়া যায়। এটা কি বদলানো যায়? বদলানো যায়, কিন্তু আপনি সেটা গায়ের জোরে করতে পারবেন না, শুধুমাত্র সরকারি নির্দেশ বলে করতে পারবেন না। এটার জন্য একটা সমগ্র জাতির এক ধরনের ঐক্যবদ্ধের বিষয় লাগবে। এবং আমি এই জায়গাতে প্রেসিডেন্ট গভর্নমেন্টকে বড় ধন্যবাদ দিই যে তারা সংবিধানের মতো একটা জটিল
লেস ইন্টারেস্টিং ব্যাপারকে পুরা জাতির একটা বিতর্কের মধ্যে পড়ে, পুরা জাতি কনস্টিটিউশনে এখন কথা বলছে। এইটা থেকে এই কথাবার্তার নির্যাস হিসেবে যা আসবে আমি মনে করি সেটা ভালো হবে। এটাকে গ্রহণ করতে হবে, ভালোটুকুকে আমাদের গ্রহণ করতে হবে। তো এইটা আপনি যদি অ্যাপ্রিসিয়েট না করে, যেটা বড় বাপের কাজ হচ্ছে সেটা কি সাকসেসফুল হবে, সেটা জায়গা মতো পৌঁছাতে পারবে, যেখানে যেখানে ভুল হচ্ছে সেটা আপনি বলবেন, এটা এরকম না করে এরকম করেন। আমরা যেমন সবসময় বলছি, আমি কন্টিনিউয়াসলি বলতে চাই যে মানে ধরেন ওই যে আমাদের তো মিলবে না, এক একজন এক এক রকম বলবে, মিলাবেন কেমনে? ডক্টর ইউনূস বলেছেন আমি একটা ঐক্যবদ্ধ কমিশন করব, তার আমি চিফ থাকবো, আলী রিয়াজ হবেন তার ডেপুটি চিফ। ডক্টর ইউনূস ভালো নেগোসিয়েটার কিনা আমি তাই তো জানি না। উনি পলিটিক্যাল সায়েন্সের উপরে, কনস্টিটিউশন উপরে ওনার নলেজ কত ভালো, যতখানি ইকোনমিক্সের ততখানি কি নয়। তো সেই জায়গাতে আমার কাছে বলে যে অনেকগুলো গ্যাপ রয়ে গেছে। তারা যেগুলো চেঞ্জের কথা বলছে সেটার উপরে কিন্তু একটা এডুকেশন যে দেবেন ছাত্রদের, এডুকেশন দেবেন মানুষকে, এই কারণে এই প্রস্তাব আসছে। যদিও এটার সময় এখনও আছে, তারা প্রস্তাব দেওয়ার পরে তাদের প্রস্তাবের যুক্তি বলবেন, পাল্টা যুক্তিগুলো সরবার ব্যবস্থা করবেন। আপনি টাইম ফ্রেম করে দেন 6 মাস এই বিতর্ক চলবে, 6 মাসের মধ্যে নিষ্পত্তি করবো, তারপর নির্বাচনে যাব। এই যে এই ডেড লাইনটা তারা করছেন, আপনি আগে প্রশ্ন করেছিলেন না যে কতদিন রোডম্যাপ, হ্যাঁ রোডম্যাপের বলছেন। রোডম্যাপ বলতে আমি এগুলো বোঝাই যে উনি যখন বলেন যে ইলেকশন এই ভোটের রেজাল্ট বা ভোটার লিস্ট আমাকে বদলাতে হবে, 6 মাস 9 মাস লাগতে পারে, আমি 9 মাসও দিতে রাজি আছি, কিন্তু আপনাকে প্রপার একটা জিনিস দিতে হবে, ইউ অ্যাসিওর যে আমি এটা দেবো। কোনো ভুল ত্রুটি হলে আমাদের সাথে কথাবার্তা বলবেন বা স্টেক হোল্ডারদের সাথে কথা বলে সেটা ঠিক করবেন। লাইকওয়াইজ কনস্টিটিউশনের ব্যাপারে তার এটা করতে হবে যে উনি বলবেন এটা এই বিতর্কের মধ্যে দিলাম, আসেন দরকার আরো এক্সপার্ট নিয়ে আসবেন। এখানে মাহমুদুর রহমান, এখানে তো একটি প্রত্যাশা, আপনি যে কথা বলছেন সেই কথার মাঝে আসলে আমরা প্রত্যাশাই খুঁজে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা আসলে সবাইকে নিয়ে বসবেন, রাষ্ট্রের যারা স্টেক হোল্ডার আছেন সবার মতামত গ্রহণ করে আসলে এগিয়ে যাব আমরা। প্রাপ্তি কতখানি আসলে? মানে এখন পর্যন্ত প্রাপ্তি মাপার তো অবস্থা হয়নি। আমি কি করেছি জানেন, আমাকে কোনো টিভি এরকম করে জিজ্ঞেস করছে এই যে এই কতদিন ধরে দেখছেন, এই লাস্ট যে জাতীয় সংলাপ হলো সেই জায়গাতেও জিজ্ঞেস করেছিল, ওই মঞ্চে আবার 2জন উপদেষ্টাও ছিলেন। এক উপদেষ্টাকে লক্ষ্য করে সঞ্চালক প্রশ্ন করেছিলেন এই গভর্নমেন্ট তার টোটাল টার্গেটের এই পর্যন্ত কত % সাকসেসফুল। উপদেষ্টা অ্যাভয়েড করেছেন, আমাকে জিজ্ঞেস করেছেন, উনি হয়তো অ্যাভয়েড করেছেন, আমার তো অ্যাভয়েড করার কোনো প্রয়োজন নেই। আমি মনে করি আমি 10-এর মধ্যে থেকে ম্যাক্সিমাম 4 নম্বর দেবো। আমি এখনও একই কথা বলছি। এমনকি ধরেন যে গতকালকে যে আজকে যে ঘটনাটা ঘটলো, এইটা তো এরকম মনে হচ্ছিল নাও অন নেভার, মানে মনে হচ্ছে যে এখনই একটা লড়াই, যুদ্ধ কিছু করে অ্যাচিভ করতে হবে। একটু মানুষ ভয়ও পেয়ে গেছিল। এইখানে ওরা একটা ভালো কাজ করেছেন, তারা নিজেরাই দায়িত্ব নিয়েছেন যে আমরা এই এই দায়িত্বের সাথে আসলে রাজনৈতিক দলগুলো যারা আসলে আপনারা দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট সরকারের পতন দাবি করে আসছিলেন, আপনাদেরও তো এক ধরনের মতামত থাকার কথা ছিল, সেই মতামতটা কি আপনারা জানাতে পেরেছেন অন্তর্বর্তী সরকারকে? ইস্যুটাই তো জানি না, এটা যে একটা ডিক্লারেশন বলতেই হবে এরকম তো না। এরকম বহু আন্দোলন ডিক্লারেশন ছাড়া গেছে, ওনারা দিতে চান, দিবেন, আচ্ছা, কিন্তু এই জন্য আমাকে অভিযুক্ত করবেন আপনি কেন করলেন না। আমি মানে যাকেই করুক সেরকম করে করবার কোনো বিষয় নাই। এরপরে দেখেন গভর্নমেন্ট ছাত্রদের বিষয় যেহেতু তারা এই আন্দোলনে এত বড় ভূমিকা রেখেছে, যেহেতু তাদের বয়সের একটা সমস্যা আছে, অভিজ্ঞতার সমস্যা আছে, তারা বলছে এটা আমরাই করব সবার সাথে কথা বলে। এই সবার সাথে কথা বলতে কতদিন লাগবে? যেরকম করে আপনি কনস্টিটিউশন রিফর্ম বা করবেন বলছে 1 বছর 1.5 বছর লাগতে পারে, এটাতেও তো লম্বা সময় লাগতে পারে। কিন্তু তারা আজকের সবার মধ্যে বলেছেন 15 তারিখের মধ্যে, আগামী 15 তারিখের মধ্যে এই ডিক্লারেশন দিতে হবে। সম্ভব সেটি? তো কিভাবে হবে? আমাকে যদি জিজ্ঞেস করতে এটা ডিক্লারেশন আমি প্রিপেয়ার করবো। 42টা পার্টির সাথে আমাদের যোগাযোগ আছে, মানে আমরা একসাথে আন্দোলন করেছি যারা, সেই 42টা পার্টির সাথে কথা বলতেই তো 42 দিন লেগে যাবে, এরকম করে তো হয় না। এই যে একটা বিরাট যজ্ঞের মতো হচ্ছে, আপনি পুরা জাতিকে একটা ঐক্যবদ্ধতার মধ্যে আনবার চেষ্টা করছেন, চিন্তার দিক থেকে, তার অগ্রসরতার দিক থেকে, তার অ্যাকশনের দিক থেকে। এইটা অ্যাপ্রিসিয়েট করতে না পারলে আমি বলবো আপনি ডেফিনেটলি এই 24 জুলাই আগস্টের স্পিরিটটা বুঝতে পারেনি। বলছেন হয়তো কোনো সিদ্ধান্ত আসলে নেওয়ার সময় এখন নয়, এখন আমাদের আসলে সবাইকে মিলে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু যে রাজনৈতিক দলগুলো আসলে কোনো জায়গায় নেই এখানে, জি রাজনৈতিক দলগুলোর জন্য নিশ্চয়ই সবচাইতে বড় যে ইভেন্ট সামনে অপেক্ষা করছে সেটি নির্বাচন, এবং নির্বাচনকে ঘিরে অনেক ধরনের সমীকরণ পাল্টে যাওয়ার এক ধরনের ভয় আসলে আমাদের দেশে আছে। যেহেতু আমরা দীর্ঘ 3-4 বছর যে নির্বাচন সেগুলো আমরা সুষ্ঠুভাবে হতে দেখিনি, অংশগ্রহণমূলক নির্বাচন বলারও আমাদের সামনে সুযোগ নেই। সেখানে আসলে কি মনে করছেন যে সামনে যে নির্বাচন আমরা দেখতে যাচ্ছি সেটি অংশগ্রহণ কতখানি হতে যাচ্ছে? এই উত্তর নিব। আরো একটি বিরতির সময় হয়েছে, দেশসন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশসন্ধ্যা দেখছেন, মাহমুদুর রহমান মান্না।
সামনের নির্বাচন আসলে আমরা কতখানি অংশগ্রহণমূলক দেখব সেটি নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি ছাত্রদের যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে তাদেরকে ইচ্ছাকৃতভাবে খানিকটা সময় দেওয়া হচ্ছে, সেই সমালোচনাও আছে। আপনি কি মনে করছেন নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো সুযোগ আছে কিনা এই কারণে? সুযোগ তো আছে, সুযোগ আছে মানে বিলম্বিত যদি হয়ে যায়, আমাদের সংস্কার হয় নাই, আমাদের ভোটার লিস্ট তৈরি হয়নি, আমাদের পুলিশ এখন অ্যাক্টিভ, এরকম অনেক কিছু বলা যাবে। তবে যদি আপনি ইথিক্যালি বলেন তাহলে এটা যত কম সময় হয় তাই হওয়া উচিত, কারণ সময় যত বাড়বে নতুন নতুন ফ্যাক্টর ডেভেলপ করবে যেগুলো হয়তো গভর্নমেন্ট হ্যান্ডেলই করতে পারবে না। এই ধরনের আজকের যে ঘটনা, এটাই তো বিয়ন্ড কন্ট্রোলের মতো মনে করেছিল সবাই লোকে, ওরা কন্ট্রোল করলেন। কিন্তু ধরেন এই কাজটা যদি বিএনপি করতো, অনেক বড় পার্টি এই গভর্নমেন্ট ফেস করতে পারতো না। ওই জন্যেই যত তাড়াতাড়ি করতে পারে ততই ভালো। ইলেকশন না যদি হয় তাহলে তো ভিন্ন কথা, যদি আমি মনে করি না হওয়ার সুযোগ নেই, ইলেকশন হতেই হবে। সেই ইলেকশন ভালো মন্দ যাই হোক প্রায় সবাই পার্টিসিপেট করবে, এটা আমি মনে করি। জি, আপনি বিএনপির কথা বলছিলেন, ফের আন্দোলনে নামার এক ধরনের কথাও বলেছে বিএনপি। যদি তারা জানুয়ারির মধ্যে সুস্পষ্টভাবে রোডম্যাপ না পান, ফেব্রুয়ারি থেকে তারা আন্দোলন করবেন, সেই কথা জানিয়েছে বিএনপি। তার মানে নতুন বছর কি আবারও আমাদের আন্দোলনের মধ্য দিয়ে শুরু হবে? না, বিএনপির এই কথাকে আমি সরি, বিএনপির প্রতি আমি কোনো অশ্রদ্ধা অসম্মান দেখাবার চেষ্টা করছি না। কিন্তু এই আগের একটা কথা ছিল না, এই ঈদের পরই আন্দোলন করব, এইরকম আন্দোলন করবার কথা কিন্তু এই সরকার আসবার পরেও ওরা একবার বলেছেন। এখনও যে বলছে আসলে কী আন্দোলন করবেন বলেন তো, আমি ওদেরকে এসব নিয়ে কথাবার্তা বলি। যদি আমাদের তো যথেষ্ট সম্পর্ক আছে, আমরা আন্দোলন একসাথে করেছি, এখনও মনে করি সামনের দিনগুলোতে অনেক জায়গা আছে একসাথে কাজ করার। সেইখানে এই প্রশ্ন যদি তাদেরকে করে যে কী আন্দোলন করবেন, আন্দোলন তো একটা কথা বলবেন, গভর্নমেন্টের আনসার নেবেন, নেবার পরে দেখবেন যদি কোনো ষড়যন্ত্রের ব্যাপারে তার বিরুদ্ধে প্রতিরোধের কর্মসূচি দেবেন। আপনি কি হরতাল ডেকে দেবেন? এর খুব নিশ্চিত বিএনপি যদি হরতাল ডাকে বা বিরোধী দলগুলো হরতাল ডাকলে পুলিশ কিছুই করবে না, এখন চুপচাপ বসে থাকবে এবং গভর্নমেন্টের কন্ট্রোল করার অন্য কোনো মেকানিজম কাজ করবে না আদার দ্যান নেগোসিয়েশন। ওই রিলেশনটাই তো গড়ে ওঠে এখন পর্যন্ত। আমি কিন্তু এরকম মনে করি, ধরেন বিএনপিকে আন্দোলন করবেন না করবে সেটা বাদই দেন, ডক্টর ইউনূসকে আবার ইলেকশন করবেন আমি সম্ভাবনা দেখি না। যারা যারা উপদেষ্টা পরিষদ আছে তাদের মধ্যে কেউ কেউ ইলেকশন করবেন সে সম্ভাবনা আমি খুব কম দেখি, কম লোকের মধ্যে। তার মানে এই লোকগুলো আরেকবার ক্ষমতায় যাওয়ার চিন্তা করে না, তো তাদের স্টেক কী? তারা গভর্নমেন্ট এই গভর্নমেন্ট তাহলে জনগণের কাছে জবাবদিহি করবে বা তারা দায়বদ্ধ আছে কী হিসেবে? কেবল বিবেক থেকে, আর কোনো কিছু থেকে নয়তো বুদ্ধি থেকে। তারা যদি এরকম বলেন ভাই এত যদি আপনারা আমাদেরকে বিপদে ফেলেন, থাকবো না, চলে গেলাম, কি হবে তারপরে বলেন? আবার বিএনপি আসলে এই মুহূর্তে কার্যত রাজনীতির মাঠে সবচাইতে বড় রাজনৈতিক দল, সেটিও অস্বীকার করার সুযোগ নেই। তারাও আসলে এটি খুব একটা নিশ্চিত যে নির্বাচন হলে হয়তো তারাই নির্বাচিত হবেন, সে কারণেই তারা খুব তড়িঘড়ি করে নির্বাচন চাইছে। তারা এটা মনে করেন যে তাড়াতাড়ি হলে ভালো, দেরি যদি হয় তাহলে এত বড় পার্টিতে কন্ট্রোল করতে পারে না। বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ উঠছে, দখলদারিত্বের অভিযোগ উঠছে, নিজেদের মধ্যে মারামারি খুঁড়ি তো হয়েছে, মারাও গেছে কয়েকজন। এইটা যত প্রলং করবে মনে হয় তার এতে বিপদের সম্ভাবনা বেশি দেখছে, ওই জন্য হয়তো তারা তড়িঘড়ি করে। কিন্তু দেশ তো আপনার দলের বিপদের জন্য বা দুর্বলতার জন্য দেশ তো সিদ্ধান্ত নেবে না, দেশ সিদ্ধান্ত নেবে দেশের স্বার্থ দেখে। এই হিসেবে আমি যেমন মনে করি যে তাড়াতাড়ি হওয়া দরকার, কিন্তু ৯-৬ হওয়া চলবে না। এবং এই ৯-৬ হওয়ার জন্য কেউ যদি দায়ী হয় তাকে দায়ী করবেন, কিন্তু আপনি তবুও ৯-৬ ইলেকশন করতে পারবেন। তাড়াতাড়ি নির্বাচন হওয়া যেমন দরকার, তেমনি নির্বাচনের জন্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেটিও তো এই মুহূর্তে আমাদের প্রয়োজন আছে। সেখানে যে প্রশাসন এখন আসলে আমরা আছি, ঠিক যে প্রশাসন নিয়ন্ত্রণ করবে নির্বাচনকে, সামনের নির্বাচনকে, সেই প্রশাসনকে সাথে রেখে কিংবা সেই আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে রেখে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব এখন যে এক্সিস্ট করে তাদের না। সেক্ষেত্রে তাহলে আমাদের কি করে আসলে আমরা সামনের নির্বাচনে এটা কোনো বিষয় নয় অ্যাকচুয়ালি। কেন বিষয়টা আমি বলি, অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্টের নির্দেশ মানবে, সে অ্যাডমিনিস্ট্রেশন থাকতে পারবে কিভাবে? তাদের তো দায়িত্বই হচ্ছে যে সরকারকে সার্ভ করা। যদিও এভাবে ল্যাঙ্গুয়েজ আমার বলা ঠিক নয়, আমি বলতে পারি যে দেশকে সার্ভ করা, তাই বলা উচিত। কিন্তু এটা দেশটাকেও কমান্ড করছে কি গভর্নমেন্ট। তো গভর্নমেন্ট যদি মনে করে না এটা এইভাবে সাজাবো, তারা পারে, কিন্তু তারা তো করে নাই। বহু অভিযোগ উঠছে এই লোকটা এই বিগত সময় এই ভূমিকা ছিল, তাকে প্রমোশন দেওয়া হয়েছে, তাকে দায়িত্বশীল জায়গাতে রাখা হয়েছে, এরকম করে এই জায়গাতে তাদের সাকসেস রেট, আমি ওই জন্যই তাদেরকে 10-এর মধ্যে 4 দিচ্ছি। সেক্ষেত্রে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের তো এই দায়ভার নেওয়ার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন কিনা? সেই দায় তারা আদৌ নিচ্ছেন কি? আমি তো বলেছি আপনাকে আগেই যে নৈতিকভাবে দায়িত্ব তারাই, দায়বদ্ধ তারাই।
বাই কমিটমেন্ট তারা দায়িত্ব নিল কেন? তাদের কি কেউ পা ধরে সে দেশে নিতেই হবে আর কাউকে পাচ্ছি না? তাদেরকে বলা হয়েছে, ডক্টর ইউনূস রাজি হয়েছেন, বাকিদের বলছে তারা রাজি হয়েছে, তো তারা কি তখন বোঝেনি যে তাদের দায়িত্ব কত হবে? আবার বলছি কাঠগড়ে দাঁড় করছি না, কিন্তু আমি তাদের বিবেকের কাছে বলছি, তাদের চেতনার কাছে বলছি, এই দায়িত্ব তাদের আছে একটা ভালো ইলেকশন দেওয়া। যেমন ধরেন আমি ডক্টর ইউনূসকে বলেছি, আপনি আসলে স্যার কী চান? আপনি বেশি দিন ক্ষমতায় থাকার চিন্তা ভাবনা করেন দেখি, কী বলো তুমি এটা? আমি বললাম আপনি ডক্টর ইউনূস, আপনার তো চিফ অ্যাডভাইজার হওয়ার দরকারই নাই, আপনি এমনি বড় আছেন, তো আপনি আবার থাকতে যাবেন কেন? কারণ আমি তো তা চিন্তা করি না। আমি স্যার আমি আপনার ছাত্র হিসেবে বলি বরঞ্চ অনেক বেশি ভালো আপনি যদি একটা সাকসেসফুল ইলেকশন করে দিয়ে যেতে পারেন যেটা মানুষ অ্যাকসেপ্ট করবে, দেন ইউ গো ডাউন দি হিস্ট্রি, থাকবেন আপনি। উনি বলছেন আমি তাই করবো, দেখো বলেছেন। এখন এটা বলেন যখন ওই কথাগুলো আন্তরিক মনে হয়, কিন্তু কাজ করার সময় আমি তো সেটা দেখতে পাচ্ছি না। কীরকম দেখতে পাচ্ছি না? এই যে ধরেন সংস্কার নিয়ে যে এতদিন ধরে কারোর সাথেই কথা বললেন না আপনি। আমি বললাম যে আপনারা যে এইরকম কমিশনের যে প্রস্তাবগুলো দেবেন আমাদের সাথে কথাবার্তা বলে দেন, তাহলে যে বিতর্ক পরে করতাম, পরে চলে যেত, সময় বেশি লাগতো, আমরা আগেই বিতর্ক করে টোরে একটা প্রস্তাব জমা দেন, দাম তো কমে যেত। স্যার বললেন হ্যাঁ এটাই তো করা উচিত, কিন্তু তা তো করা হলো না। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার একার দিকে আসলে আমরা অনেক বেশি তাকিয়ে আছি কিনা, কিংবা আসলে যে মেকানিজমের তাকে সাহায্য করবার কথা ছিল রাষ্ট্রীয়ভাবে, তারা তাকে সেই পরিমাণ সাহায্য সহযোগিতা করছে বলে কি আপনি মনে করেন? আমি একটু কনফিউজ আছি, কিন্তু আমি একটা জিনিস বলতে পারি কি, ডক্টর ইউনূস ডিসেন্ট্রালাইজেশনে খুব বিশ্বাস করেন। তিনি যখন গ্রামীণ ব্যাংক চালিয়েছেন সেটাতেও এটা করেছেন, বর্তমান সরকার যখন চালাচ্ছেন তখনও আমি দু একজন উপদেষ্টার সাথে কথা বলেছি, তারা এরকম বলেছেন ডক্টর ইউনূস তো সব দিকে খোঁজখবর রাখেন, অ্যান্ড হি গোজ বাই ডেটাস। হয়তো রাত্রেবেলা বা সন্ধ্যার সময় ফোন করে জিজ্ঞেস করেন আচ্ছা এইখানকার কী অবস্থা, ফ্যাক্ট ফিগার দিয়ে কথাবার্তা বলো, এবং এগুলো উনি রাখেন তার কাছে। আর একই সাথে আরেকটা কথা বলেনি, আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রায় সব অ্যাডভাইজাররা বলে যে উনি আমাদেরকে কাজ করবার স্বাধীনতা দিয়েছেন। আগে যেমন প্রধানমন্ত্রী খবরদারি করতে ভয় কাজই করতে পারতো, এরকম তারা ইন্ডিপেন্ডেন্ট টু ওয়ার্ক, সেটি হয়তো আছে। কিন্তু আসলে আপনি কি মনে করছেন যে যে ধরনের ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে নানান সময় আমরা দেখেছি করা হচ্ছে একের পর এক, সেখানে আসলে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার একটি বড় দায় ছিল, তারা কোনো না কোনো ভাবে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করছেন না বলে কি আপনি মনে করেন? আচ্ছা সবার মতো করে মানে গড়পড়তা কথাবার্তা বলা না ভালো নয়। কি ষড়যন্ত্র হচ্ছে বলেন তো? কোন ষড়যন্ত্র হচ্ছে না তা আমি বলছি না। কি ষড়যন্ত্র হচ্ছে আমি কি জানি, আপনি কি জানেন? ভারত ষড়যন্ত্র করছে কি? ভারত ইজ আনহ্যাপি, এইভাবে তার হাত থেকে সব ছুটে গেছে, সে আবার ফেরত দিতে চায়। কিন্তু ফেরত দিতে চায় মানে কি? শেখ হাসিনাকে দিয়ে আবার দিতে চায়, নাকি শেখ হাসিনাকে বদলে, নাকি আওয়ামী লীগের রিফর্ম করে, এটা কি যুদ্ধ করে গায়ের জোরে করতে চায়, নাকি একটা পলিটিক্যাল ম্যানুভারিং করতে চায়? এগুলো তো আমরা কিছু জানি না। তাদেরকে স্টাডি করতে হবে, আমাকে আপনাকে প্রত্যেকেই, অন্তত যারা এইটাকে পরিচালনা করবে তাদের বুঝতে হবে হাউ ফার ইন্ডিয়া উইল গো, ইন হোয়াট ওয়েজ, এবং সেইভাবে আপনি তাকে মোকাবেলা করবেন। সেই তো ডক্টর ইউনূস ওইটা যদি বলছেন, তাহলে আন্তর্জাতিক রাজনীতি যে পাওয়ার ব্যালেন্স করতে হয় সেটা তো তাকে দেখছি না, ওই তো কোথাও জানিনি। পাওয়ার ব্যালেন্সের কথা যখন আপনি বলছেন, নির্বাচন ঘিরে যে সমীকরণের কথা আমরা চিন্তা করি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই বলেও আমরা শব্দটি শুনে অভ্যস্ত, আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা কতখানি সেটি হয়তো অনেকটাই কম আগামী নির্বাচন ঘিরে। এরপরেও সেই সম্ভাবনা তো আছে, রাজনৈতিক দলগুলো চাইছে না ঠিক এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে, কিন্তু ছাত্রদের যে দল তারা কিন্তু বারবার বলছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা পর্যন্ত নির্বাচন করতে চায় না, কিন্তু আসলে এই যে ধরনের হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে সেই হত্যাকাণ্ডের বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা নির্বাচন দেখতে চায় না। নির্বাচন কমিশনই বলেছেন, প্রধান নির্বাচন কমিশন, যদি সরকারের তরফ থেকে বা আদালতের তরফ থেকে তাদেরকে ব্যান করা না হয় তাহলে আওয়ামী লীগ ইলেকশন করবে, আর উনি তো তার ডিউ টাইমে ইলেকশন ডেট ডিক্লেয়ার করবে। এর আগে যদি না হয় তাহলে কি করবে? এই ছাত্ররা কি একটা বাধা দেবে ইলেকশনকে? তাতেও করতে পারবে না। তাদেরও ভাবতে হবে, আমি আবার বলছি যে মাথা গরম করে না, তাদের ভাবতে হবে যে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক তারা করতে চাই যে কথা বলছিল সেটা অপ্রাসঙ্গিক কীভাবে হতে পারে? আমি তো মনে করি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে অপ্রাসঙ্গিক। তাদের মানে আমাদের বানানো তখনকার প্রধানমন্ত্রী একজন বেয়ারার, একজন পিয়ন, তার 400 কোটি টাকা, এবং সেইটা বলে প্রধানমন্ত্রী গর্ববোধ করেন যে দেখো আমি কি উন্নয়ন করেছি। মানে কত নিচে নেমে গেছেন। তারপরে তোমরা মিছিল করবে, তোমাদের বুকে ট্রাম্পের ছবি থাকবে, দেখবে কেউ কিছু করতে পারবে না। মানে গ্রাম্য যে সমস্ত মহিলারা ঝগড়া করে না, তার চাইতে নিম্নমানের জায়গায় গেছেন। তাদেরকে মানুষ কোথা থেকে নেবে? তারা কোনো ন্যারেটিভ তৈরি করতে পারবে কি যে এই 15 বছরে তারা যে অন্যায়গুলো করেছে সেগুলোর কি জবাব কি? যতদিন পর্যন্ত ওইটা স্যাটিসফ্যাক্টরিলি মানুষকে তারা নিয়ে যেতে না পারছে তাদের ফিরে আসার সম্ভাবনা নেই। আর ওইরকম ন্যারেটিভ তারা তৈরি করতে পারবে না, বিকজ তাদের লুটপাটের বিষয়টা প্রত্যেকে বিশ্বাস করে, এবং এটা তো ঘটনা। তাদের দুঃশাসন, নির্যাতন যা যা আছে সর্বদিক থেকে তারা
ক্রিপলড, খালি চাপাবাজি আছে। ভারত যদি জায়গা না দিতে দিলে কী অবস্থা তো বলেন তো? এখন আপনি ভারতকে দায়ী করতে পারেন সেই জন্যে, নিশ্চয়ই করতে পারেন, কেন তুমি জায়গা দিলে। আবার ভারত যদি বলে আর আমি ফেরত যদি দিই তাহলে তোর হাড্ডি মাংস পাওয়া যাবে না, আমি ওটাই দেখে তো ফেরত দিতে পারি না, বলতে পারে তারা। কী করবেন সেটা আমি জানি না, এই প্রশ্ন কেউ করে নাই। ডক্টর ইউনূস প্রথম দিকে তাদেরকে বলেছিলেন উনি থাকুক কিন্তু কথাবার্তা কম বলতে পারেন, মানেটা বুঝে থাকেন, উনি থাকুক কিন্তু কথাবার্তা কম বলতে পারেন। তো ওই রকমও যদি থাকতেন, চুপচাপই থাকতেন, ওদেরকে মাথা তুলে দাঁড়াবার অবস্থা আমি দেখি না। একটা হতে পারে যে আওয়ামী লীগের মধ্যে থেকে যদি কোনো সেন্ট্রাল এলিমেন্ট থেকে এতগুলো বছরের পার্টি, তাদের মধ্যে কোনো ভালো গ্রুপ ট্রুপ আছে, তারা দাঁড়িয়ে গেছে এবং দাঁড়িয়ে বলছে অতীতের সমস্ত অন্যায় স্বীকার করছি। একদম সময় শেষ মাহমুদুর রহমান রানা, আমি একদম শেষ প্রশ্ন করতে চাই, 20 সেকেন্ড উত্তর প্রত্যাশা করছি। 2024-এর এই পরিবর্তিত বাংলাদেশে দাঁড়িয়ে 2025-এর বাংলাদেশ আপনি ঠিক কেমন দেখতে চান? মিক্সড, মানে অনেকগুলো ইফস অ্যান্ড বার্ডস আছে। তাছাড়া আমি সাধারণভাবে আশাবাদী থাকতে চাই, আমি মনে করি সেদিক যাবে। এক কথাই বলি যে চেতনাটা গড়েছে, এই চেতনাও কিন্তু একটা ফ্যাক্টর। মানুষ খারাপ কিছু চায় না। ক্যান্ডিডেটগুলো সব আগের মতো ধান্দাবাজি করবে, গুডদামি করবে, মাস্তারি করবে, টাকা দিয়ে ভোট কিনবে, ওই জায়গাও অনেক কমে গেছে বলে আমি মনে করি। আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই, আশাবাদী হতে চাই। মাহমুদুর রহমান রানা, অসংখ্য ধন্যবাদ আজকে দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য।